আচ্ছা, crack that copy, incorporate keywords in that copy, set up search ads with location targeting, etc. তো ধরেন ক্র্যাক দ্যাট কপি, অ্যাড কপি কি জিনিস বলেন তো? অ্যাড কপি কি জিনিস জানেন না? কপি মানে কি? পুরোটাই কপি করা, পুরো একটা কেমন মানে আগের একটা গ্রুপ বা সামথিং। আমি যখন শুরু করি ক্লাসে একদিন বলতেছে যে কপি, অ্যাড কপি। আমি যখন অ্যাড কপি কি জিনিস আমার মাথায় ধরতেছিল না, অনেক সংজ্ঞা মিলাইতেছে। পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে যে কপি আসলে কি জিনিস। সো অ্যাড কপি মানে অ্যাড কপি মানে এটা না যে ফটোকপি বা কোনো কিছু কপি পেস্ট করা। অ্যাড কপির মিন হচ্ছে অ্যাডের এলিমেন্টস গুলো, একটা অ্যাডের এলিমেন্টস যা হইতে পারে, এটা টেক্সট মানে ক্যাপশন, হেডলাইন, পরে হচ্ছে ছবি অথবা ভিডিও, সবগুলাকেই কি বলে? কপি বলে। সবগুলো কম্বিনেশনে কি বলে? কপি বলে। সো অ্যাড কপি বললে আমরা প্রথম কথা পুরোটাই বুঝি, ঠিক আছে? এন্ড স্পেসিফিক্যালি কপি মানে হচ্ছে টেক্সট। কপি মানে কি? টেক্সট। অ্যাড কপি মানে কি? অ্যাডের যত পরিমাণ, যত টাইপের টেক্সট আছে। লেটস সে ধরেন কপি রাইটিং আর কন্টেন্ট রাইটিং। কপি রাইটিং শব্দটা কখনো শুনছেন? শুনছি, বাট আমি বিষয়টা কি জানি না। আপনি শুনছেন কখনো কপি রাইটিং? ইয়েস আর নো? আচ্ছা, আপনি শুনছেন কোথায়? ওই যে বললাম আমি একটা অর্গানাইজেশনে কাজ করি, সেখানেই আমি শুনছিলাম। কি অর্গানাইজেশন সেটা? এটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। আচ্ছা, আপনি স্কিল ডেভেলপমেন্ট বললেই তো নন প্রফিট বলতে আপনার ক্রিয়েটিভিটি বুঝে গেছিলাম। আচ্ছা, কপি রাইটিং হচ্ছে বিক্রি করার জন্য আপনাকে যা লিখতে হবে, মানে সেল করার জন্য যা লিখতে পারতে হয় সেটাই কপি। সহজ বাংলায় ব্যাখ্যা হচ্ছে এটা। বলেন তো কি? মানে সেল করার জন্য, কি করার জন্য? সেল করার জন্য। সেল করার জন্য যা লিখতে পারতে হয় সেটাই কপি। সেই ইনসাইট বলেন তো? সেল করার জন্য যা লিখতে পারতে হয় সেটাই কপি। হ্যাঁ, ধরুন আমি একটা ভিডিওর ক্যাপশন লিখবো বা প্রাইমারি টেক্সট লিখবো বা একটা হেডলাইন লিখবো, 2 লাইন লেখা লিখবো অ্যাডের জন্য। অ্যাড মানে তো সেলস, তাই না? অ্যাড তো সেলসের জন্যই দেয়। এরপর হচ্ছে ওয়েবসাইটের যে বিষয়টা, যেমন ধরেন একটা ওয়েবসাইট কিডস কেয়ার বিডি, ওরা এখানে লিখে রাখছে বাবুর সঠিক ওজন উচ্চতা বিকাশে পুষ্টিকর সমাধান। ওকে, এই যে লেখাটা লিখছে বা এদিকে আরো অনেক লেখা আছে, এসবগুলাই কি? কপি। সবগুলো কি? এগুলো হচ্ছে ওয়েবসাইটের কপি। হ্যাঁ, বাট এগুলো কপি রাইটিং। এগুলো কি রাইটিং? কপি রাইটিং। একটা ছবি খুঁজে বের করে ট্রাই করি। আচ্ছা, কপি রাইটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং ডিফারেন্স গুলা দেখেন। ডিফারেন্স গুলো তো পরে বলতাম, আজকে বলে ফেলতেছি। কপি রাইটিং ডিরেক্ট করে থাকে পারসিউসিভ, ডিরেক্ট অ্যান্ড ডিজাইন টু ইন্টেন্ট ইনসিট অ্যাকশন লাইক সেলস পারসন, মানে ডিরেক্ট অ্যাকশন, ঠিক আছে? নট লাইক যে ইনস্টেড অফ কন্টেন্ট রাইটিং ইনফরমেটিভ এঙ্গেজিং, মানে এটা নির্দিষ্ট কোনো গোল থাকে না, জাস্ট মানুষকে জানানোর জন্য। আর এখানে ডিরেক্ট অ্যাকশন, আমি একটা জিনিস বলতেছি, এর বিপরীতে আমি তোমার থেকে কিছু চাইতেছি, ঠিক আছে?
মানে এটা পারসিউসিভ অ্যান্ড ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডিরেক্টলি। আচ্ছা, পারপাস টু মেক দ্য রিডার টেক অ্যান অ্যাকশন হ্যাজ কমার্শিয়াল ভ্যালু। ওকে, build relationship and trust, content writing, and goal encourage reader to type their email address to inform, open an email, click or buy button, click or buy button, something else, মানে এটাকে আমরা বলেছি সিটিএ, কল টু অ্যাকশন বাটন ক্লিক করা। মানে ধরেন ফেসবুকে আমি গেলাম, আমার সামনে একটা অ্যাড আসলো, একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, আমি তো চলে আসছি, আমার এখানে দেখেন। আচ্ছা, এখানে একটা ক্যাপশন লিখছে এই লোক, আমি এই একটা দেখলাম, ক্যাপশন লিখছে, তারপর আমাকে ভিডিওটা দেখাইলো, এখানে আমি হেডলাইনটা পড়লাম, পড়ার পরে আমার এখন কাজ কি? এই যে লোক আমাকে একটা দেখাইতেছে, এই লোকের এখন উদ্দেশ্যটা কি বলেন তো? সে যে আমাকে একটা দেখাইলো, এখন আমার কাজ কি? আমি অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ ইউজার, অ্যাজ এ অডিয়েন্স পুরো জিনিসটা পড়লাম, পড়ার পরে আমার কাজ কি? বুক না বাটনে ক্লিক করা? বাটনে ক্লিক করা কোথায়? বাটনে ক্লিক। সিটিএ বাটনে ক্লিক করা। তারপরে এই যে এই একটা সেম একটা দেখার পরে এই লোক চাইতেছে আমি যাতে এখানে ক্লিক করি, ক্লিক করে তাদের ওয়েবসাইটটাতে ভিজিট করি। ওকে, আচ্ছা, সো এইটাই এখানে যে লেখাটা লিখছে যে আপনি যখন রাত 3টায় ঘুম ভেঙে দেখবেন বাবুক আসছে, তখন মনে হবে হাই কেন অর্গানিক বেবি অয়েল অর্ডার করলাম না। ওকে, যখন ঠান্ডা শুরু হয় তখন ওষুধ খোঁজার সময় থাকে না, তাই আগে ব্যবস্থা করে রাখুন কিডস কেয়ার বিটের অর্গানিক বেবি অয়েল। কি মনে হয় এই লেখাটা পড়ার পরে আপনার কাছে কি মনে হইতেছে? মানে দে আর উইলিং ইউ টু বাই সামথিং, তাই না? কোনো কিছু কিনতে বলতেছে, ভাষাটা এরকম বুঝাই গেছে। সো কপিরাইটিং মানে হচ্ছে হ্যাজ এ কমার্শিয়াল ভ্যালু, মানে সবসময় উদ্দেশ্য থাকবে কোনো কিছু বেচা কেনার জন্য বলা। সো সহজ কথা এটাই, সেলস করার জন্য আমাদেরকে যা লিখতে পারতে হয় সেটা হচ্ছে কপি রাইটিং। আর কন্টেন্ট রাইটিং মনে হচ্ছে কোনো ইনফরমেটিভ কোনো বিষয় লেখা, যেটা এঙ্গেজি, যেটা রিলেশন বিল্ড আপ করে, ট্রাস্ট বিল্ড আপ করে, কিন্তু সেখানে ডিরেক্টলি কোনো কমার্শিয়াল ভ্যালু থাকে না। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে কপি রাইটিং এন্ড কন্টেন্ট রাইটিং কি জিনিস, আপনি কি উত্তর দিবেন দেখি শুনিতাম? কপি রাইটিং হচ্ছে ডিরেক্টলি সেল করার জন্য যে যে উপাদানগুলো লাগে বা লিখতে পারতে, আর হচ্ছে কন্টেন্ট রাইটিং হচ্ছে বিভিন্ন ইনফরমেটিভ ব্রড কিছু। আচ্ছা, আপনি বলেন তো। কপিরাইটিং হচ্ছে সেলস করার জন্য আমরা যা লিখি এটা, আর হচ্ছে কন্টেন্ট রাইটিং হচ্ছে যে কোনো কিছু ইনফরমেটিভ, এঙ্গেজি, যেটা উদ্দেশ্য হচ্ছে রিলেশন বিল্ড আপ করা, ট্রাস্ট বিল্ড আপ করা, কোনো কমার্শিয়াল ভ্যালু থাকে না। ঠিক আছে, কোনো কমার্শিয়াল উদ্দেশ্য থাকে না, কমার্শিয়াল উদ্দেশ্য থাকে বাট ইনডিরেক্টলি থাকে, বাট ডিরেক্টলি কোনো কিছু কেনাকাটা উদ্দেশ্য থাকে না। ওকে, সো ধরুন এই ওয়েবসাইটে আমি যে লেখাগুলো লিখলাম এগুলোও কিন্তু কপি, এগুলোও কি কপি, কপি রাইটিং। এই লেখাগুলো যে লিখছে আমরা তাকে বলবো কপি রাইটার। রাইটার, তাই না? কপি রাইটার হিউজ চাহিদা আছে মার্কেটে, অ্যান্ড এআই আসার পরে কপি রাইটিং অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। এমন আছে এআই যা বললে আপনি তাই মেনে নেবেন, কিন্তু কাস্টম করে দেওয়া হয়। এআই থেকে মাল্টিপল আউটপুট নিয়ে আপনাকে একটা জিনিস মেক করতে হবে। ওকে, আচ্ছা, এখানে যে কপিটা দেখতেছেন এটা কিন্তু আমি লিখছি এন্ড চ্যাটজিপিটি দিয়ে লেখা, বাট জিনিসটা এমন না যে পুরোটা চ্যাটজিপিটি দিয়ে লেখা, কাস্টমাইজ হয়েছে ডেফিনেটলি। ওকে, সো এখানে স্টোরি অ্যান্ড ইমোশনের কম্বিনেশন লেখাটা লেখা হয়েছে, স্টোরি অ্যান্ড ইমোশন।
সো কপি রাইটিং ক্লাস আমরা যখন করবো তখন দেখবো যে কপি রাইটিং কিভাবে লিখতে হয়, এক্স্যাক্টলি মেথোলজি কি 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 ফরম্যাট আছে, কোনটা বললে ইউজারকে ট্রিক করে, ঠিক আছে, অনেক কিছুই জানবো। ওকে, বাদ দেন, টপিকে ফেরত আসি। সো এখন এআই কি ইউটিলাইজ করে গুগল অ্যাডস এর জন্য, কিসের জন্য? গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর জন্য কিভাবে অ্যাড কপি লিখবো এটা আমরা দেখব। ওকে, সো একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করি। ক্যাম্পেইন সেখানে অনেকগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। আপনারা জানেন কোন ক্যাম্পেইন অবজেক্টিভের কাজ কি, কোনটা কখন করবে, জানেন না? হুম। হুম। এখন আমরা সেলস নিতেছি, নেওয়ার পরে একটু ওয়েট, দেন আচ্ছা, আমি কালকে ক্লাসগুলো দেখছি, তো ওগুলোর মধ্যে আমরা ফেসবুক অডিয়েন্সটা করছি, গুগল অডিয়েন্সটা করি। বুঝিনি, ফেসবুক ফেসবুক অডিয়েন্স সেটিংসটা করছি, গুগল অডিয়েন্সটা করি না। কি অডিয়েন্স করেন নাই বলে? যে সেদিন কালকে পড়ছেন, কালকে অডিয়েন্স সেটিংটা। গুগলের অডিয়েন্স সেটআপটা একটু ডিফারেন্ট। গুগল তো কিওয়ার্ড বেস কাজকর্ম করে। কি কিন্তু হয়েছে? কালকে বলছিলেন যে করছিলেন, তো আবার রিপিট দেখলাম, তো করিনি। বুঝে না আপনার কথা। না, আপনি কালকে জিজ্ঞেস করছিলেন যে আমরা এটা করছি, তো আমার তো কালকে মনে ছিল না, তো আমি আবার ভিডিওগুলো রিপিট দেখছি, তো ওখানে আমি করিনি। লোকেশন টার্গেটিং ও মেবি, হ্যাঁ, লোকেশন। দেখেন, সমস্যা নেই, আজকে দেখা দিব। আচ্ছা, এখানে কনভার্সন গোল নামে একটা জিনিস আছে, এটা আপাতত না বুঝলেও চলবে, সামনে বুঝবো। কন্টিনিউতে দেই। দেন হচ্ছে ক্যাম্পেইন টাইপ। ক্যাম্পেইন টাইপ কয় প্রকার হইতে পারে? আর বলেন তো, গুগলে ক্যাম্পেইন টাইপ কয়টা? কয় টাইপের অ্যাড গুগল আমরা দেখি? ওই টাইপের অ্যাড আমরা গুগলে দেখি? দুই টাইপের, একটা এসইও দেখি, একটা হচ্ছে এসইও কি অ্যাড? হ্যাঁ। জি, এসইওটা কি তাহলে বলেন? ভাই, এসইওটা আমরা তো হচ্ছে, এখন এটা একটু হচ্ছে কাজ পেমেন্ট ছাড়া হচ্ছে, মানে কম ভিতরে ফ্রি কিওয়ার্ড ফ্রি অর্গানিক জিনিস, অর্গানিক ভাবে হচ্ছে সেটা তো এর মধ্যে আসবে না। এটা হচ্ছে নতুন বাজার দীপমণি বাসাটা পাশে। জি, ইউটিউবে যে অ্যাডটা দেখি ওটাকে কি অ্যাড বলে? গুগল অ্যাড। ভুলে গেছেন? আপনি বলতে পারবেন গুগলের অ্যাড টাইপ কয়টা? ওই টাইপের অ্যাড আমরা গুগলে দেখি। এই ছেলেরা তোমরা কি করতেছো? হ্যাঁ বলেন। প্রথম হচ্ছে সার্চে, পরে হচ্ছে ডিসপ্লে অ্যাড। ও হ্যাঁ, সার্চ অ্যাড Search হচ্ছে ad যেগুলো হচ্ছে- আমরা সার্চ করে দেখি, আর বাকি যত অ্যাড আছে সেগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। তাহলে ইউটিউবের একটা কি অ্যাড? সার্চ অ্যাড। ডিসপ্লে অ্যাড। বলেন আপনি, আপনি কি রাগ করে আছেন নাকি? তাহলে কিছুই তো বলতেছেন না। সো সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড। সার্চ মানে গুগল সার্চে যাবে, আর ডিসপ্লে মানে সার্চের বাইরে বিভিন্ন ওয়েবসাইটে, আদার্স কোনো গেমিং অ্যাপসে, অথবা ইউটিউবে, যত জায়গাতে দেখা যাবে সার্চের বাইরে, এগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাড। অ্যান্ড ভিডিও অ্যাড, এটা স্পেশালি ফর ইউটিউব। ডিমান্ড চেন অ্যাড, এটাও ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। শপিং অ্যাড, ওটা হচ্ছে অন্য প্রকার। সো পারফরমেন্স ম্যাক্স একটা ক্যাম্পেইন টাইপ। সো পারফরমেন্স ম্যাক্সটা হচ্ছে এই চারটার কম্বিনেশন একটা, পাঁচটার কম্বিনেশনই একটা, বুঝতে পারছেন?
মানে এটা হচ্ছে সেলস এড বাট পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্স ম্যাক্স মানে যখন আমরা সার্চ এড ক্রিয়েট করি তখন তো শুধু সার্চে যায়, ডিসপ্লেতে আর অ্যাডটা যায় না। যখন ডিসপ্লে ক্রিয়েট করি শুধু ডিসপ্লেতে যায়, সার্চে আর যায় না। যখন পারফরমেন্স ম্যাক্স ক্রিয়েট করতেছি তখন একই অ্যাড, সেম অ্যাড ডিসপ্লেতেও যাইতেছে, সার্চেও যাইতেছে। অ্যান্ড জিনিসটা ওইভাবেই সেট আপ করা যায়, ঠিক আছে? সো পারফরমেন্স ম্যাক্স কেন দেওয়া হলো? কারণ হচ্ছে গুগলের এখানে মাথা ব্যথা থাকে সেল আইনা দেওয়া। কি আইনা দেওয়া? সেলাই দাও। এখন সেই যেইখান থেকে করে ওইখান থেকে আপনাকে সে সেল আইনা দিবে। ডাজেন্ট ম্যাটার সেলটা ইউটিউব থেকে আসলো, ডাজেন্ট ম্যাটার সেলটা কোনো ওয়েবসাইট থেকে আসলো, নাকি সার্চ থেকে আসলো, সে আপনাকে সেল আইনা দিবে। সো এখন পারফরমেন্স ম্যাক্সটা আগে এখানে ছিল না, আগে সবার পরে ছিল, কিন্তু এখন সবার আগে আসছে পারফরমেন্স ম্যাক্স। দ্যাট মিন গুগল এখন এটাকে প্রায়োরিটাইজ করতেছে। কি করতেছে? সে ইনসাইড রিপ্লাই তো দিবেন। কি করতেছে? আপনি কি এখানে আছেন আদৌ, নাকি বাসায়, আসছে নাকি ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেছেন? ক্যাম্পাসে কখনো নাই। তাইলে ও কোথায় আপনি? ক্যাম্পাসে গেলেই সেদিন ক্লাস হয় না। কেন? ও যেদিন প্রকৃতির নিয়ম। মাইন্ড সেট করে যে সেদিন ও কালকে ক্লাসে যাবে, আগামীকাল, সেদিন হয় নোটিশ দেবে বা ডিপার্টমেন্ট বন্ধ থাকবে, কোন ডিপার্টমেন্টের প্রোগ্রাম থাকবে, না হলে বৃষ্টি হবে, কিছু একটা হবে। তাই? That's interesting. আপনি কি যেন বলেন প্রকৃতির নিয়ম এটা? আচ্ছা, এটা শুনে আমার একটা কথা মনে পড়লো। প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। কথাটা শুনছেন আপনারা আগে? কথাটা খুবই মিনিংফুল, খুবই মিনিংফুল। আচ্ছা, সো আমরা সার্চ একটা সিলেক্ট করলাম। এখন ডিসপ্লে এড আর সার্চ এড, এটার মধ্যে সবচেয়ে পপুলার কোনটা? ডিসপ্লে। আচ্ছা, আপনি আপনার রিসার্চের মাইন্ড কি বলতেছে? ডিসপ্লে ওনার রিসার্চ মাইন্ড বলতেছে ডিসপ্লে, আপনারটাও ডিসপ্লে। ক্যান ডিসপ্লে এড? যে সবসময় সার্চ করে তো ওরকম বেশি দেখা হয় না, ডিসপ্লেতে তো সবচেয়ে বেশি মানে গুগল বলতে আমরা কি বুঝি? সার্চ ইঞ্জিন। গুগল বলতে তো আমরা সার্চ বুঝি। গুগলের সবচেয়ে পপুলার হচ্ছে সার্চ এড। গুগলের 80% রেভিনিউ, কত পার্সেন্ট? 80% রেভিনিউ আসে হচ্ছে সার্চ থেকে, সার্চ অ্যাড থেকে। কি সার্চ এড না, অ্যাড থেকে আসে। এন্ড এডের মধ্যে সবচেয়ে বেশি রেভিনিউ আসে সার্চ অ্যাড থেকে, কারণ গুগলের মেইন প্রোডাক্টই তো সার্চ। কিন্তু এখন তো সার্চের চাইতে বেশি ডিসপ্লেতে অ্যাড দেখানো। রিজন হচ্ছে বাংলাদেশে তো গুগল সার্চ তো পপুলার না, বুঝছেন নাই? বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে তারা তো গুগলে বেশি অ্যাড দেয় না, তারা ইউটিউবে বেশি অ্যাড দেয়। আর ইউটিউবে অ্যান্ড দেন সবচেয়ে বেশি হচ্ছে ফেসবুক। আপনি দেখেন না, এটা হচ্ছে বিষয়। বাট এখন তো চ্যাট জিপিটি চলে আসছে, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সার্চ তো গুগলে হইতেছে না, তাই সবাই তো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে। উত্তর কি হইতে পারে বলেন তো? তার মানে কি গুগল ভেনিশ? না, আমারটা এখনো মনে হয় গুগলে সার্চ দিলে বেটার কিছু পাওয়া যায়। মানে সার্চ জিপিটি এখনো তো একটা স্ট্রং না যে সার্চ করে করে সবকিছু পাবে, মানে এজ ইজি গুগল অ্যাক্সেস করতেছে। মানে এআই আসার পরে স্পেকটা চেঞ্জ হয়ে যাবে, পুরো এক্সপেক্টটা চেঞ্জ হয়ে যাবে। সার্চ এক্সিস্ট করবে, মানুষ কিছু না কিছু খুঁজবে। হয়তো এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতেছে, আগে গুগলকে জিজ্ঞেস করতো, ঠিক আছে? এটা আরো বাড়বে। অ্যান্ড আমি ধরেন কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে যেই সব ওয়েবসাইট গুলা লেখালেখি করে অনলাইন আয় করতো, আছে না এরকম ওয়েবসাইট গুলো, এগুলো এখন খুবই ট্রিকি হয়ে যাবে। এআই দিয়ে কন্টেন্ট লিখে ইনকাম করাটা এখন ডিফিকাল্ট, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম দেখি আমি যারা কন্টেন্ট বাট কন্টেন্ট রাইটারদের কি ভ্যালু নাই? ডেফিনেটলি আছে। রিয়েল কন্টেন্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, রিয়েল এক্সপিরিয়েন্স থেকে যে কন্টেন্টটা লিখবে, যেটা কন্টেক্সচুয়াল, কন্টেন্টের মধ্যে কন্টেক্সট থাকবে,
ওইসব কন্টেন্টগুলো গুগলে সার্চ করবে, এআইও এগুলোকে ভ্যালু দিবে। যেগুলো হচ্ছে এআই দিয়ে লেখাইয়া আপনি ইনকাম করতে চাইবেন, এআই কন্টেন্টগুলো খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। সো মোরফা যত যাচ্ছে রিয়েলিটি নিয়ে আসতেছে। দেন এখন সবাই এআই দিয়ে ভিডিও বানাইছে VO3, তাই না? সো কিন্তু দ্যাট মিন কি মুভি মানুষ দেখবে না, নাটক সিনেমা মানুষ দেখবে না? দেখবে। ওইটা জায়গা থেকে ওইটা থাকবে। মানুষ রিয়েলিটি সবসময় পছন্দ করে, ঠিক আছে? সো চ্যাট জিপিটি এটা আরো ইমপ্রুভ হবে, সার্চের ক্ষেত্রে আরো ইমপ্রুভ হবে, বাট আপনাকে যদি কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে হয় সেই গুগলে যাইতে হবে। সো গুগল রিপ্লেস হয়ে যাবে না, বাট যোগটা চেঞ্জ হবে। বাট এখনো বলা যাচ্ছে না এক্স্যাক্টলি কি হবে সামনে। যেটাই হোক, আহ, so location targeting. So দেখেন all countries and territories একটা অপশন আছে, আর একটা হচ্ছে শুধু বাংলাদেশ and enter another location. So all countries and all territories যদি দিয়ে রাখি তাহলে হচ্ছে আমার একটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই দেখাবে। কোথায় দেখাবে? ওয়ার্ল্ড সব জায়গায়। সব জায়গাতেই দেখাবে। বাংলাদেশ সিলেক্ট করলে শুধু বাংলাদেশে দেখাবে। এখন কথা হচ্ছে এটা বাংলাদেশ কেন দেখাইতেছে? কারণ এই অ্যাড অ্যাকাউন্টটা বাংলাদেশের লোকেশন দিয়ে খোলা, এই জন্য এখানে বাংলাদেশ দেখাইতেছে। ইন্টার অ্যানাদার লোকেশন, এখানে আসলে ম্যানুয়ালি একটা লোকেশন সিলেক্ট করতে পারবেন। So, এখানে ক্লিক করে আপনি অ্যাডভান্স সার্চে চলে যান। চলে যাওয়ার পরে এখানে ম্যাপটা ওপেন হইতেছে। So, আমি এখানে লিখলি ইন্ডিয়ানা ইউনাইটেড স্টেটস চলে আসছে। লিখতে পারি নিউ মেক্সিকো। মেক্সিকান, আচ্ছা নিউ মেক্সিকো চলে আসছে। সো এরকম পরে হচ্ছে লস অ্যাঞ্জেলেস, ইনক্লুড এক্সক্লুড নিয়ারবাই। ইনক্লুড মানে আপনি এই লোকেশনে অ্যাড দেখাইতে চাইতেছেন, আর এক্সক্লুড মানে আপনি ওই লোকেশনে অ্যাড দেখাইতে চাইতেছেন। এখানে এমন দেখাইতেছে। আচ্ছা, সো এখানে যেমন ঢাকা লিখি, ঢাকা চলে আসবে। ইনক্লুড, তাহলে ঢাকার লোকেশনটা সিলেক্ট হয়ে যাবে। এন্ড ফেসবুকের ম্যাপ থেকে গুগলের ম্যাপটা না অনেক একুরেট দেখায়। জাস্ট সেভ দিলাম, তাহলে আমার লোকেশনগুলো সিলেক্ট হয়ে গেল। ওকে, আবার যে অ্যাডভান্স সার্চে যাই, এখন চাইতেছি যে সার্চ করে সিলেক্ট করবো না, আমরা লোকেশন ধরে ধরে সিলেক্ট করবো। তাহলে এখানে রেডিয়াসে ক্লিক করলাম। আচ্ছা, এখন ধরেন আমি চাইতেছি মানে ম্যানুয়ালি সিলেক্ট করতে, কোনো সার্চ করে সিলেক্ট করতে চাইতেছি না। সো লাস ভেগাসের এই এরিয়াটা আমি সিলেক্ট করব। কি করলাম, এখানে রেডিয়াস দিলাম। রেডিয়াস আসার পরে
এখানে কত মাইল দিতে চাইতেছি, 20, 30, 40 আগেই সিলেক্ট করতে হবে। তারপরে পিন মোডে ক্লিক করলাম, পিনটাকে এনে এখানে ফালাই দিলাম, ইনক্লুড। তাহলে হচ্ছে আমার এটা সিলেক্ট হয়ে গেল। পরে চাইলে কিন্তু কমাইতেও পারে। 30 মাইল দিলাম, দিয়ে পিন মোড। সেভ দিয়ে দিলাম। লাস ভেগাসের 30 মাইল আশেপাশে এলাকাটা সিলেক্ট হয়ে, ওকে, এ হচ্ছে বিষয়। সেভ দিয়ে দিলাম। দেন এখানে দুইটা অপশন দেখাইতেছে, প্রেজেন্স অর ইন্টারেস্ট, শুধু প্রেজেন্স, ওকে। পিপল ইন রেগুলারলি ইন হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশনস রিকমেন্ডেড। এটা বোঝাচ্ছে যে এই লোকেশনগুলোতে যারা থাকে অথবা রেগুলারলি আসা যাওয়া করে তাদেরকে এই অ্যাডটা দেখাবে। অর এলস যারা এই লোকেশনটার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে। কিভাবে সেটা? যেমন ধরেন আমি তো টাঙ্গুয়ার হাওর থাকি, কিন্তু টাঙ্গুয়ার হাওর যাইতে ইচ্ছা করছে, আমি গেছি। স্বাভাবিকভাবে টাঙ্গুয়ার হাওর জায়গাগুলো লিখে সার্চ করো গুগলে, তাই না? তারপর থাইল্যান্ড, আমি থাকি না, বাট থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল, কালচারাল, এগুলো নিয়ে আমি সার্চ করি। ইউএসএ নিয়ে সার্চ করি, কেন? আমার এটাতে ইন্টারেস্ট আছে, তাহলে আমাকেও একটা দেখাবে। বুঝতে পারছেন? শুধু যারা থাকে তারাও না, যাদের ইন্টারেস্ট আছে ওই লোকেশনটার প্রতি তাদেরকেও অ্যাড দেখাবে। আচ্ছা, এই কথা বলতে গেলে সো এই হচ্ছে বিষয়। প্রেজেন্স মানে হচ্ছে জাস্ট যারা থাকে অথবা রেগুলারলি আসা যাওয়া করে আপনার সিলেক্টেড লোকেশন গুলাতে, তাদেরকে অ্যাড দেখাবে, ওকে। সো অ্যাজ ইউজুয়াল আপনি এটাই দিতে পারেন, এটা রিকমেন্ডেড গুগল বলতেছে, আপনি এটাই দিয়ে রাখবেন। আপনার যদি মনে হয় যারা ইন্টারেস্ট শো করেছে তাদেরকে দেখানোর প্রয়োজন নাই, অনলি যারা থাকে তাদেরকে আপনি দেখাবেন, আপনি এটা সিলেক্ট করতে পারেন। ইটস ইউর চয়েস হোয়াট ইউ ওয়ান্ট টু সিলেক্ট। মানে এটা শুধুমাত্র আমি যে জায়গায় দিছি সেটাই হবে সেকেন্ডটাতে দিলে। পিপল রেগুলারলি ইন, পিপল ইন যারা থাকে অথবা আসা যাওয়া করে তাদেরকে একটা দেখাবে ওই লোকেশনে। আর ওটা তো হচ্ছে কি, যারা ইন্টারেস্ট মানে ওই জায়গায় না থাকলেও ইন্টারেস্ট যারা তারা। ল্যাঙ্গুয়েজ টাইপ, এখানে আপনি কোন বাই ডিফল্ট ইংলিশ সিলেক্ট করা থাকবে, সাথে সাথে আপনি যে কান্ট্রির জন্য অ্যাডটা চালাবেন ওই কান্ট্রির লোকেশন ল্যাঙ্গুয়েজ কি হইতে পারে সেটাও সিলেক্ট করে দিবেন। যেমন আমি বাংলাদেশের জন্য অ্যাড চালাতেছি, তাহলে আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে দিব, ওকে। যদি আমি জার্মানিতে অ্যাড চালাইতাম তাহলে আমি ডাচ সিলেক্ট করে দিতাম। ইউরোপিয়ান হইলে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ হইতে পারে, ইতালিয়ান ভাষা হইতে পারে, ওগুলো সিলেক্ট করে দিতাম, তাই না? সো এই জন্য আপনি যেই লোকেশনে অ্যাড দিবেন ওই লোকেশনে কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটা ওখানে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে নেক্সটে আমরা গেলাম, এগুলো কিছুই দেখা লাগবে না, নেক্সটে গেলাম, স্কিপ। আচ্ছা, এখানে বলতেছে তোমার কিওয়ার্ড গুলো দাও যেগুলো আমরা গতকালকে দিয়েছি। এখানে ফাইনাল ইউআরএল মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা, ফাইনাল ইউআরএল মানে হচ্ছে আপনার অ্যাডটা দেখার পরে ক্লিক করলে মানুষ যে জায়গাতে গিয়ে ল্যান্ড করবে, ঠিক আছে? আপনি চাইতেছেন যে আমার যে ওয়েবসাইটটা আছে মানুষ হোম পেজে না গিয়ে আমার এই ওয়েবসাইটের এই পেজটাতে আসে, তাহলে হচ্ছে সে এই থোকগুলো কিনতে পারবে, ঠিক আছে? আমি চাচ্ছি এটা এই ওয়েবসাইটটা আছে তাহলে কিনতে পারবে। আমি চাইলে তাহলে এখন আমার ফাইনাল ইউআরএল হচ্ছে এইটা, ঠিক আছে? আমি মানুষজনকে চাইতেছি এইখানে ল্যান্ড করানোর জন্য, তাহলে আমার ফাইনাল ইউআরএল হচ্ছে এটা। আপনার ফাইনাল ইউআরএল যেটা আপনি সেটা দিবেন, আমি প্রতিটাই দিতেছি। ইন্টার কিওয়ার্ড দিয়ে দিবেন যেগুলো আপনারা রিসার্চ করছেন।
আচ্ছা, এরপরে দিকে আসেন। HTTPS HTTPS মানে কি বলতে পারেন আপনারা? Hypertext Transfer Protocol. S Acceptable. শিরিন সাইদ, আপনি বলেন না আমার মাথা হ্যাং হয়েছে। কেন? Hypertext Transfer Protocol Security. .com দিয়ে কি বোঝায়? .com মানে কমার্শিয়াল, .info মানে ইনফরমেশন, .org অর্গানাইজেশন, নন প্রফিট। আচ্ছা, সোলজার্স বিডি। আচ্ছা, এগুলো হচ্ছে হেডলাইন। আচ্ছা, এখন দেখেন সো এখানে তিনটা হেডলাইন দিতে বলতেছে। কয়টা হেডলাইন? তিনটা হেডলাইন এন্ড দুইটা ডেসক্রিপশন এট লিস্ট দিতে বলতেছে। ছোট থেকে দিতেছে। আচ্ছা, 100 করলাম, আরো বড় করা লাগবে না। সো এটা হচ্ছে আমাদের অ্যাড এর একটা ড্রাফট। হ্যাঁ, আমরা এখানে সাজাইলে এটা এখানে সাজবে। সাইট লিংক গুলো কেটে দিতে হবে। আচ্ছা, এখন আমরা ChatGPT তে যাই। গিয়ে বলি আমরা যখন অ্যাড কপি লিখব দুইটা জিনিস মাস্ট বলতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। ফার্স্ট হচ্ছে কি সেল করব, দ্বিতীয় হচ্ছে লোকেশন। ফার্স্ট হচ্ছে কি সেল করব, দ্বিতীয় হচ্ছে লোকেশন। স্যার বলবো যে দিস ইজ মাই ফাইনাল ইউআরএল, শিফটে তো ছোট দিতে কিউবটা দিয়ে লিখতে করতেছি। আচ্ছা, শিফট ইন্টার প্রেস করলে নিচে আসবে, ঠিক আছে? শিফট ইন্টার। We are selling hopes in Bangladesh. Now help me writing add copy headline for Google Ads. ঠিক আছে? This is my final URL and we are selling thopes in Bangladesh. Okay. Now help me writing add copy headline for Google Ads. ঠিক আছে?
এখানে কিওয়ার্ড গুলো দিতে হবে। These are my keywords clothing okay গুগল অ্যাডস এর সবচাইতে মেইন জিনিস তো কিওয়ার্ড, তাই না? সো কিওয়ার্ড গুলো দিতে হবে যে ভাই এটা আমার ওয়েবসাইটের লিংক, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এবার আমাকে একটা গুগল অ্যাডস এর হেডলাইন দাও। ওকে, সো আমরা এখানে ক্লিক করব। সেটা হচ্ছে একটা রাইট প্রম্পট। এইভাবে গুগলকে চ্যাট জিপিটিকে সুন্দর করে গুছিয়ে বলতে হবে, তাহলে হচ্ছে আপনাকে এই অনুযায়ী হেডলাইন গুলা দিবে। আচ্ছা, গুগলের হেডলাইন গুলা সর্বোচ্চ 30 ক্যারেক্টার। কত ক্যারেক্টার? 30 ক্যারেক্টার হইতে হয়। এর বেশি হইলে ওরা সাপোর্ট করবে না। এই যে 30 ক্যারেক্টার। ওকে, সো সে কিন্তু জানে। এখন যদি শুধু র্যান্ডমলি বলতাম হেডলাইন, খেয়াল করেন, যদি বলতাম যে আমার অ্যাড এর হেডলাইন দাও, তাইলে সেটা আরো অনেক বড় করে দিত বা নিজের মতো করে দিত। যখন তাকে আমি স্পেসিফিক করে দিলাম যে ভাই গুগল অ্যাডস এর জন্য হেডলাইন দাও, তখন কিন্তু সে জানে যে গুগল অ্যাডস এর হেডলাইন 30 ক্যারেক্টারের বেশি হইতে পারে না। ওই অনুযায়ী সে আমাকে রেজাল্টটা দিচ্ছে। আমার কথাটাকে বুঝতে পারছেন আপনারা? আর কিওয়ার্ড গুলা দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এইটাই যে সে কিওয়ার্ড গুলাকে কম্বিনেশন করে সে আমাকে হেডলাইন দেবে। কারণ গুগলের নিয়ম এইটাই, পলিসি এইটাই। ঠিক আছে? সো একটা গুগল অ্যাডস কোয়ালিটি স্কোর বলে একটা বিষয় আছে। কোয়ালিটি স্কোর গুগল অ্যাড র্যাঙ্কিং এ আসার মেজর ফ্যাক্টর কয়টা, মানে কি বলবো, অকশনে জেতার জন্য কোয়ালিটি স্কোরকে বাড়াইতে হয়, তাই না? সো কোয়ালিটি স্কোর বাড়ানোর মেজর দুইটা জিনিস। প্রথম কথা হচ্ছে স্পিড, আর সেকেন্ডটা হচ্ছে কি কিওয়ার্ড গুলোকে ইনক্লুড করা। আপনি যত বেটার কিওয়ার্ড ইনক্লুড করতে পারবেন, আপনার এদের কোয়ালিটি তত বাড়বে, তত বেশি র্যাঙ্ক করতে পারবেন। মানে আপনি ওয়েবসাইটে যে কিওয়ার্ড গুলো মানে যে কিওয়ার্ড গুলো আপনি টার্গেট করতেছেন, এদের মধ্যে এদের হেডলাইন, এদের ডিসক্রিপশন, এটার মধ্যে যে কিওয়ার্ড গুলো আপনি দিতেছেন, এই সেম কিওয়ার্ড গুলো আপনার ওয়েবসাইটে থাকতে হবে ডেফিনেটলি। যদি আপনি হেডলাইনে কিওয়ার্ড দিন, ওই কিওয়ার্ড যদি আপনার ওয়েবসাইটে না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ওর কাজ করবে না। গুগল কিন্তু আপনার ওয়েবসাইট চেক করবে। ওয়েবসাইট চেক করে যে কিওয়ার্ড গুলো না পায়, আপনার র্যাঙ্কিং কমাই দিবে, 100% র্যাঙ্কিং কমাই দিবে। ওকে, সো গুগল অলওয়েজ রিকমেন্ড কিওয়ার্ড গুলো যাতে হেডলাইনে থাকে, যে কিওয়ার্ড গুলো আপনার ওয়েবসাইটে আছে। আচ্ছা, সো প্রিমিয়াম থোপ ফর মেন, এটা একটা কিওয়ার্ড। বাই অ্যারাবিক থোপ ইন বিডি, ইসলামিক ক্লোথিং ফর মেন। সো স্টাইলিশ অ্যারাবিক থোপ বিডি। সো আমার কিওয়ার্ড গুলোকে কম্বিনেশন করে সে কিছু কিওয়ার্ড দিছে। এখন আমি জাস্ট এগুলো কপি করে বসাই দেব। হেডলাইন 1 দিয়ে দিলাম। আমি বাছাই করে দেখবো কোনটা ভালো লাগে, তাহলে বলে দিব আর কি। স্যার বলতেছে অ্যাটলিস্ট 3টা দেওয়ার জন্য, আপনারা 4টা দিবেন। আচ্ছা, 4টা দিলে বেটার। এরপর হচ্ছে ডিসক্রিপশন। এখন তাকে এবার বলেন নাও হেল্প মি রাইটিং ডেসক্রিপশন। কিসের ডেসক্রিপশন সেটা কিন্তু এখন বলা লাগবে না, তখন সে কিন্তু জানে কিসের জন্য ডেসক্রিপশন লিখে লাগবে। গুগল অ্যাডস ডেসক্রিপশন। আচ্ছা, এটা আমরা নিয়ে দেখি, পুরোটা হয়তো জায়গা হবে না। আচ্ছা, হয়ে গেছে।
সেখানে পড়ে আপনার যেটা ভালো লাগে এগুলো আপনি দিবেন। ডিসক্রিপশন আপনারা 4টা দিবেন। কয়টা? 4টা। এবার হচ্ছে অ্যাডের প্রিভিউটা হচ্ছে এরকম, 2টা হেডলাইন, 3টা হেডলাইন, এটা হচ্ছে ডিসক্রিপশন। ওকে, এখন এটা কি আমরা কোর্সের মতন এই জিনিসটা শো করছে আমাদের, এই যে হেডলাইন গুলো দেওয়ার পর? দেওয়ার পর এটা আসছে। এখানে আরো বেশ কিছু জিনিস দেখাইতেছে, যেমন এই যে জিনিসগুলো দেখাইতেছে, অ্যাপ ইনস্টল করে একটা বিষয় দেখাইতেছে, মোবাইল নাম্বার দেখাইতেছে। এগুলো কিভাবে আসলে সামনে দেখাবো। ডিএইচএল ই-কমার্স, থাকতে হবে, তারপর তো যদি এটা অ্যাপ না থাকে তাহলে তো পরে দেখেন এগুলো প্রাইসিং দেখাইতেছে। এগুলো কিন্তু আমরা সেট করব পরে, আগে সেট করেছিলাম তো এগুলো দেখাইতেছে। বাট আপাতত এতটুকুই বুঝেন, এতটুকু কিভাবে লিখলাম। ওকে, সেখানে 3টে হেডলাইন দেওয়ার কারণ কি? 3টা বা 2টা ডিসক্রিপশন, একটা না দিয়ে আমরা মাল্টিপল কেন দিলাম? কারণ হচ্ছে একটা কিওয়ার্ডের একটা টাইটেলের মধ্যে অথবা একটা ডিসক্রিপশনের মধ্যে আমাদের যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড কিন্তু নিয়ে আসা পসিবল না। শুধু কিওয়ার্ড দিয়ে দিলে তো হলো না, লেখার তো একটা সৌন্দর্য থাকতে হবে, তাই না? সো আপনি মাল্টিপল দেওয়ার রিজন এটা যে মানুষ যখন সার্চ করবে, কি করবে? সার্চ করবে। সে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, ওই কিওয়ার্ডের সাথে আপনার 4টা-5টা হেডলাইন কোনটা মিলতেছে, আপনার 4টা-5টা ডিসক্রিপশনে কোনটা মিলতেছে, হ্যাঁ, ওইটা তার সামনে নিয়ে আসবে ডাইনামিক্যালি। কিভাবে? ডাইনামিক্যালি সে নিয়ে আসবে। এই জন্য মাল্টিপল হেডলাইন, মাল্টিপল ডিসক্রিপশন। বুঝতে পারছেন? এখানে অ্যাড স্ট্রেংথ পুয়ার দেখাইতেছে, মেক ইউনিক ডিসক্রিপশন ইউনিক হয়েছে, ইউনিক হেডলাইন, অ্যাড পপুলার কিওয়ার্ড, অ্যাড হেডলাইন্স। সেখানে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড হবে আর কি মেক হেডলাইন ইউনিক। এটা তো পসিবল না, কারণ হচ্ছে আপনার হেডলাইনে কিওয়ার্ড দিতে হবে, তাই না? কিওয়ার্ড তো ইউনিক হয় না। 10টা-20টা বিজনেস সবাইতে কিওয়ার্ড একই, টি শার্ট সবার কিওয়ার্ড, থবি সবার কিওয়ার্ড, সেখানে ইউনিক হওয়ার কিছু নাই। ঠিক আছে? সো এর ডিসটেন্স কতটুকু হইলো ওইটা তত একটা ম্যাটার করে না, এটা মোটামুটি একটা পর্যায়ে হইলেই গেছে, ওর যেতে না থাকে। ওকে, সো কাহিনী শেষ। এগুলো দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন, নেক্সটে যাবেন। তার হচ্ছে বাজেট দিতে হবে। কি দিতে হবে? বাজেট। অলওয়েজ প্রিফার ডেইলি বাজেট। কি বাজেট? গুগলের লাইফ টাইম বাজেট নাই। প্রথম কথা হচ্ছে কি নাই, যে আপনি নির্দিষ্ট সময়ের জন্য একটা বাজেট দিয়ে দিলেন, ওইটা আস্তে আস্তে খরচ হবে। ওইটা আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য। কিসের জন্য? সেলস অবজেক্টিভের জন্য গুগল ডেইলি বাজেট প্রিফার করে। কি বাজেট? ডেইলি বাজেট। সেল যেহেতু একটা সেলস অবজেক্টিভ ছিল, এজন্য এখন আমাদেরকে ডেইলি বাজেট দিতে বলতেছে। আমরা এখানে দিলাম $50। ঠিক আছে, নেক্সটে ক্লিক করে ক্যাম্পেইন পাবলিশ, তারপর কনফার্মেশন দিতে হবে। সো এখানে খেয়াল করেন, আমার যদি সবকিছু ঠিক থাকে,
বিলিং মানে হচ্ছে আমাকে পেমেন্টে কার্ড যুক্ত করতে হবে, টাকা দিতে হবে, টাকা দিলে প্রবলেম সলভ হয়ে যাবে। পাবলিশ ক্যাম্পেইন, পাবলিশ করে দিতেছে। ক্যাম্পেইন পাবলিশ করবেন ঠিকই, কিন্তু পাবলিশ হবে না, কারণ হচ্ছে আপনি কারণ টাকা আমাদের দিতেছেন না। বুঝতে পারছেন তাহলে আজকের কাহিনী, অ্যাড কপি কিভাবে লিখতে হয় এবং অ্যাড কপিটা কিভাবে সাজাবো, আইডিয়াল থিংস কোনটা করবো কোনটা করবো না। আচ্ছা, আজকে আরেকটা ডিফারেন্ট টপিক আলোচনা করি, সেটা ক্লায়েন্ট মিটিং ক্রাইটেরিয়া। ক্লায়েন্টের সাথে কিভাবে মিটিং করবেন, এক্স্যাক্টলি কিভাবে হওয়া উচিত, এন্ড আমি কিভাবে করে আসতেছি। বুঝতে পারতেছেন? ইনসাইড ঘুমাইলে হবে না তো। আচ্ছা, এটা তো এখন কন্টিনিউ। আর কেউ তো ঘুমাইতেছেন, আপনি কেন ঘুমাইতেছেন? কারণ আমি সকালে উঠি। আমি তো সকালে উঠছি, উনিও তো উঠছে সকালে। আপনি কি রাতে উঠছেন না সকালে? না, সকালে। সবাই তো সকালে উঠছে। What's the difference between you? আচ্ছা, আমারও দোষারোপ করেন না যে স্যার আপনার কারণে ঘুমাইতেছে। Analyze the business. ফার্স্ট আপনার কাছে অনেক ক্লায়েন্ট রিচ আউট করবে, ফার্স্ট কাজ হচ্ছে তার বিজনেসটাকে নিয়ে রিসার্চ করা। কি করা? তার বিজনেস রিসার্চ করা। অ্যানালাইজ করা মানে প্রথমে তার ফেসবুক পেজটা দেখবেন, যে ভাই আপনার ফেসবুক পেজটা দেন, দেখি কি করতেছেন না করতেছেন। তার ওয়েবসাইটটা নেবেন, নিয়ে দেখবেন সে কি করতেছে না করতেছে। ওকে, দেন তারপরে দেখবেন হচ্ছে কন্টেন্ট, ভিডিও এন্ড ইমেজ। ওকে, সে কেমন ভিডিও বানাইতেছে, কেমন ইমেজ বানাইতেছে, এগুলা কোয়ালিটি কেমন, আর সেই যে অ্যাডগুলা দিতেছে অ্যাডগুলা কেমন হইতেছে। বুঝতেছেন? সামনে আমরা যখন কন্টেন্ট মার্কেটিং ক্লাস নিব, তখন হচ্ছে কিভাবে ভিডিও বানাইতে হয়, হ্যাঁ, ওইগুলো নিয়ে কথাবার্তা বলবো। তখন বুঝতে পারবেন যে আসলে এক্স্যাক্টলি একটা আইডিয়াল সেলস কন্টেন্ট কিভাবে বানাইতে হয়। সো ওই অনুযায়ী আপনি মেজার করবেন যে তার কন্টেন্ট গুলো ঠিক আছে কিনা। ওকে, সো প্রথমে বিজনেসটা দেখবেন, কন্টেন্ট গুলো দেখবেন, দেখার পরে অ্যাড কপি। কি কপি? অ্যাড কপি। স্ক্রিন সাইড চোখটা বড় বড় করে তাকাইতেছে, দেখে তো ঘুমটা না আসে, মানে জোর করে তাকায় থাকতে চেষ্টা করতেছে। আচ্ছা, অ্যাড কপি মানেই তো বুঝেন, তার হচ্ছে প্রাইমারি টেক্সট গুলো আছে, ওয়েবসাইট গুলো আমাদের যা লিখছে সেগুলো বেটার কিনা, সেগুলো সেলস করার জন্য, কনভিন্স করার জন্য এনাফ কিনা, ওগুলো দেখবেন আপনি। অ্যাড ক্যাম্পেইন তো দেখা পসিবল না, বাট যদি সে দেখতে দেয় তাহলে তো বেটার। সো বিজনেসটাকে অ্যানালাইজ করবেন কিভাবে, বিস্তারিত দেখেন। ল্যান্ডিং পেজ আর ওয়েবসাইট একই জিনিস, ঠিক আছে? সেগুলি আপনি ঘাটাঘাটি করবেন, অ্যানালাইজ করবেন যে ঠিক আছে কিনা। তারপর হচ্ছে মিটিং এর শেষে আপনি যখন মিটিং করতেছেন, মিটিং করার আগে আপনি মিটিং এজেন্ডা বলে না, মিটিং এজেন্ডা বলে কিনা। সো মিটিং এজেন্ডা বানাইতে হবে। দ্যাট মিন আপনাকে লিখতে হবে আমি যখন তার সাথে কথা বলবো কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে ভাই আপনার এই জিনিসটা আমি দেখতেছি, এটা এইভাবে আমি ইমপ্রুভ করতে পারি, এই জিনিসটা দেখতেছি আমরা এটা ইমপ্রুভ করতে পারি। ওকে, এন্ড তারপর বলবেন যে আপনার যদি এই জিনিসগুলো আছে, আমরা তো এইভাবে ভিডিও বানাইতেছি, আমরা নেক্সট এইভাবে মুভ করতে পারি, ঠিক আছে? এটা তাকে বলতে হবে, তাই না? সো প্রথম হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন। প্রথম কাজ কি?
প্রবলেম আইডেন্টিফিকেশন। একটা ক্লায়েন্টের সাথে যখন আপনি মিটিং করতে বসবেন, প্রথম হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন, এটা করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ওই প্রবলেমগুলোর সমাধান কি হইতে পারে। ওকে, যে ভাই আপনার এই সমস্যা দেখতেছি, এটা সমাধান হচ্ছে এইভাবে। ওকে, তারপরের কাজ হবে নেক্সট মুভ। এখন যদি আমি আপনার সাথে কাজ করি, তাহলে কিভাবে আমরা প্রসিড করতে পারি, হাউ ক্যান উই প্রসিড উইথ ইউ। ওকে, প্রবলেম আইডেন্টিফিকেশন, অ্যাকশনেবল স্টেপস, দেন হচ্ছে হাউ ক্যান উই প্রসিড। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। বলেন তো সেই সাহেব, বলেন তো 3টা পয়েন্ট কি কি? প্রথম হচ্ছে স্যার আমি ঘুমিয়েছিলাম, দ্বিতীয় হচ্ছে না, আমি এখানে ছিলাম না। হ্যাঁ, কথাগুলো পেটে আসতেছে না। আচ্ছা, আপনি বলেন তো। প্রথম হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস, দেন হচ্ছে লাস্টটা মনে হচ্ছে হাউ ক্যান উই প্রসিড, মাঝখানেটা মনে নেই। অ্যাকশনেবল স্টেপস, মানে সলিউশন কি হইতে পারে, সমাধান কি হইতে পারে। তবে আপনার তো দেখতেছি লোগোটা এরকম, যে কালারটা দিয়েছেন তো ভালো লাগতেছে না। কালারটা যদি ইয়েলো এন্ড হোয়াইট এর মধ্যে হইতো ভালো লাগতো, কালারটা যদি রেড এন্ড ব্ল্যাক হইতো ভালো লাগতো। কালার সাইকোলজি একটা বিষয় আছে। আচ্ছা ধরেন সব বিজনেসের সাথে সব কালার যায় না, সব বিজনেসের সাথে কি যায় না, সব কালার যায় না। যেমন মেয়েদের এক কালার পছন্দ, ছেলেদের এক কালার পছন্দ। মেয়েরা পছন্দ করে পিঙ্ক, রেড, ইয়েলো, তাই না? আপনার পছন্দের কালার কি? আর হোয়াইট তো সবারই পছন্দ। আপনার? হোয়াইট ব্ল্যাক। ব্লু, হোয়াইট, ব্ল্যাক। হ্যাঁ, ছেলেরা তো ব্লু তো একটা পরবে না, তাই না? সো ডিফারেন্ট প্যাটার্ন। ছেলেদের কি বলতো, আমার পছন্দ হচ্ছে অ্যাশ কালার, ডেফিনেটলি হোয়াইট, ক্রিম কালার, বেগি, এসব কালার যেগুলো হইতে পারে। ঠিক আছে, সো প্রতিটা জিনিসের না কালার সেগমেন্টেশন আলাদা। যেমন এডুকেশন ইনস্টিটিউটের ক্ষেত্রে ব্ল্যাক এন্ড হোয়াইট অথবা রেড এন্ড হোয়াইট যায়, ঠিক আছে? সবকিছুর সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট যায় না। সেগুলো আপনি যদি গুগলে সার্চ করেন বা একটু রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন কোন কোম্পানির সাথে কোন বিজনেসের সাথে কোন কালার গুলো ম্যাচ করে। সো সর্বপ্রথম হচ্ছে কি ব্র্যান্ডিং গাইডলাইন, তার ব্র্যান্ডের লোগোটা কেমন, কালারটা কেমন, ওগুলো নিয়ে তাকে বলতে হবে। এরপর তো বললাম বাকি জিনিসগুলো। সো এই হচ্ছে বিষয়। এখন তাকে প্রবলেমগুলো বললেন, এগুলা সমাধান এগুলা হইতে পারে। এরপর হচ্ছে যে ভাই তাহলে হাউ ক্যান উই প্রসিড, যখন এই পার্টটা আসবে তখন তাকে জিজ্ঞেস করতে হবে, তখন তার বিজনেস নিয়ে আরো আপনার ক্লিয়ারিফিকেশন নিতে হবে। বিজনেস নিয়ে কি নিতে হবে? ক্লিয়ারিফিকেশন। ভাই তোমার সাথে আমি সংসার করি, তোমার সঙ্গে যদি নাই জানি সংসার কিভাবে করবো, এটা কি পসিবল? তো গেট টু নো ইচ আদার এজ ওয়েল এজ আই ক্যান। ঠিক আছে, সবাই যেহেতু আমরা একসাথে কাজ করবো, তাহলে আবার তোমার বিজনেসের সম্পর্কে আমরা ক্লিয়ারিফিকেশন দাও। তখন তাকে জিজ্ঞেস করতে পারেন আপনার বিজনেসটা কি B2B নাকি B2C। ওকে, যদি আপনি অলরেডি বুঝে ফেলেন তাহলে জিজ্ঞেস করার দরকার নাই। যদি আপনি না বুঝেন যে বিজনেসটাকে B2C নাকি B2B, তাহলে আপনি জিজ্ঞেস করবেন আর কি। আচ্ছা, এরপরে ক্লিয়ারিফিকেশন জায়গায় আপনি এটা জিজ্ঞেস করতে পারেন, লাস্ট মান্থ সেলস। সাবিহা নাসির কি করতেছেন? লাস্ট মান্থ কত টাকা সেল হয়েছে? সর্বপ্রথম আছে এই কোশ্চেন। বেস্ট মান্থে কত টাকা সেল হয়েছে, মানে যখন পিক ছিল, যখন ভালো ছিল, তখন কত টাকা সেল হয়েছে। হ্যাঁ, সো এই দিনে যখন সে বলবে তখন আপনি একটা আইডিয়া পাবেন যে অ্যাজ ইউজুয়াল প্রতি মাসে এত টাকা সেল হয়, পিক মান্থে এত টাকা সেল হয়। দ্যাট মিন আমরা যে বিজনেসটা বড় করতে চাই, কারেন্ট রাইট নাও আমরা একটু বড় করতে পারি। ঠিক আছে, এন্ড তারপর হচ্ছে সেলস গোল পার মান্থ, প্রতি মাসে কত টাকা সেল করবো এটা তারপরে আসবে। আচ্ছা, কে বলে যে ভাই আমার এভারেজ 7 লাখ 8 লাখ টাকা 6 লাখ টাকা সেল হয় পার মান্থ, আমি সেল করি। তাহলে
এবং সে বললো যে আমার যখন পিক মান্থ ছিল তখন আমরা সেল করছি 10 লাখ 11 লাখ টাকা। তাহলে আবার আপনি বলবেন যে ভাই লেটস সে আই ক্যান সি পটেনশিয়ালিটি যেটা প্রতি মাসেই বিজনেসটা 10 লাখ 9 থেকে 10 লাখ টাকা সেল করা পসিবল। আমি যদি আপনার সাথে কাজ করি আমার টার্গেট হবে নেক্সট আমরা মান্থ থেকে। তাহলে বাজেটটা কিভাবে ধরব? কিসের বাজেট? যখন একটা দিব তখনই আরে ভাই budget- আসতেছি তো, শেষ তো হয় নাই, আগে যাতে কি উন্নতি হয়। সো যে ভাই আপনার কাছে পটেনশিয়ালি দেখতেছি যে 9 থেকে 10 লাখ টাকা সেল করা পসিবল হবে। So, আমরা যদি আপনার সাথে কাজ করি আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে এত টাকা সেল করা। সো আমি যদি 6-7 লাখ টাকা নিজে সেল করতে পারি আপনাকে আনাতে আমার কোনো লাভ নাই, আপনাকে আনে ডেফিনেটলি আমাকে ইমপ্রুভ করে দিবেন, তাই না? সো সেটাই। এন্ড এমন কোন এক্সপেকটেশন দেওয়া যাবে না যেটা আসলে আপনার কন্ট্রোলের বাইরে, যেটা আপনি পারবেন না। তাহলে আজকে এই মাসে তুমি 6 লাখ টাকা সেল করো, আগে মাসে 15 লাখ টাকা সেল হবে, আমরা তোমাকে আগে মাসে 15 লাখ টাকা সেল আইনা দেব। ক্লায়েন্টকে আপনি প্রথম মাসে বলতে পারবেন, ঠিক আছে? হয়তো আপনাকে প্রথম মাসে কাজ করাবেও, কিন্তু নেক্সট মান্থ থেকে আপনার কাজ করাবেন। সো এক্সপেকটেশন খুব বেশি দেওয়া যাবে না মার্কেটিং এর মধ্যে। এক্সপেকটেশন আসলে কম থাকতে হয়। কি থাকতে হয়? মার্কেটিং এ এক্সপেকটেশন খুব বেশি রাখা যায় না অলওয়েজ। এজন্য আপনি যখন ক্লায়েন্টকে এস্টিমেশন দিবেন একদম সর্বনিম্নটা রেখে এস্টিমেশন দিবেন, ঠিক আছে? যেটা 100% অ্যাচিভেবল, 100% হলো 80% অ্যাচিভেবল, ঠিক আছে? আর বাকিটা আপনি চেষ্টা করলে পারবেন, এরকম ভাবে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্যালারি এখন আপনাকে কিভাবে ক্লায়েন্ট টাকা দিবে, ঠিক আছে? আপনি যেটা বলছেন মিডিয়া বাইং বাজেট প্ল্যানিং, তাই না? মিডিয়া বাইং বাজেট প্ল্যানিং, এটা তো গতকালকে কথা বললাম। না ধরো এই যে আপনি বললেন যে 1 লাখ টাকা সেল হয়, তো এটার উপরে ভিত্তি করে আমরা মানে বাজেটটা ধরবো কিভাবে? এইটা যে কিসের বাজেট? যে আপনি বললেন যে যখন আমরা একটা দিব অ্যাডের বাজেট, তখন এটা আমরা কি অ্যামাউন্ট ধরবো, এটা কিভাবে বের করবো? মানে তার 1 লাখ টাকা সেল করতে কত টাকা খরচ হবে? মানে কত, তাহলে আমরা কত টাকার বাজেটের অ্যাড দেব? আপনিই বলেন না সেটা। আমি বুঝতেছি তুমি জিজ্ঞেস করো। সেটাই তো গতকালকে বললাম, আর ওই সময় যে মেজার হবে জিনিসটা কি অনুযায়ী। আর আচ্ছা তাহলে আগে ভিডিওটা আপলোড করলে আবার দেখো। ভিডিওতে বলা হয়নি তো, পজ করা ছিল মেবি। কারণ এগুলো তো পুরনো কথা রে ভাই, এগুলো তো 4 নম্বর 5 নম্বর কাছে আলোচনা করা হয়েছে। আচ্ছা তাহলে ফেসবুক বাজেটটাই দেখলাম। আচ্ছা, আপনাকে ক্লায়েন্ট কিভাবে টাকা দিবে? পারফরমেন্স বেসড ইনসেনটিভ রেভিনিউ শেয়ারিং মডেল একটা, একটা হচ্ছে ফিক্স স্যালারি। সো ক্লায়েন্টটা সবসময় প্রিফার করে, আচ্ছা আগে দুইটা ব্যাখ্যা করে, পারফরমেন্স বেসড অর ইনসেনটিভ অর রেভিনিউ শেয়ারিং মডেল। মানে হচ্ছে যে ভাই আমাকে আগে কোনো টাকা দিতে হবে না, তোমার তোমার যখন সেল হবে ওই সেলস থেকে তুমি আমাকে পার্সেন্টেজ দিবে, ঠিক আছে? কত পার্সেন্ট? 3 to 5%। লেটস সে ধরেন ইউজুয়ালি 3%। তোমার যদি 10 লাখ টাকা সেল হয় আমাকে 3% দিবে। 3% কত হইতেছে? 3,000, সরি না 10 30,000। সো অ্যাজ ইউজুয়াল আপনি এটা বলতে পারেন, বা রেভিনিউ শেয়ারিং মডেল একই কথা। ইনসেন্টিভ, পারফরমেন্স বেসড, রেভিনিউ শেয়ারিং মডেল একই কথা, ঠিক আছে? ভাই তোমার যদি সেল হয় এখান থেকে তুমি একটা পার্সেন্টেজ দিবা, এটা হচ্ছে মোস্ট প্রিফারেবল। ক্লায়েন্টের রেস্ট যে ভাই আমার সেল না হলে টাকা দেওয়া লাগতেছে না। স্যালারির ক্ষেত্রে যেটা ফিক্স স্যালারি, প্রতি মাসে 20,000 টাকা দিবেন, প্রতি মাসে 30,000 টাকা। কারণ আমার অ্যাড অফ থাকলেও আমাকে স্যালারি দিতে হবে, অ্যাড পারফরমেন্স না থাকলেও স্যালারি দিতে হবে। সে একটা এক্সট্রা হ্যাসেল হিসেবে মানুষজন নেয় আর কি। সো এটা দ্বারা হয় কি, মানে যখন সে দেখবে যে আপনাকে টাকা স্যালারি ঠিকই দিতেছে
বিজনেস ইমপ্রুভ হইতেছে না, তখন এই যে কন্ট্রাক্টটা বেশি দিন টিকে না। ঠিক আছে, তখন বললেন যে ভাই তোমার স্যালারি টাকা দিবে, তখন বোথ আর কমফোর্টেবল। ঠিক আছে, তখন একটা পর্যায়ে যখন বিজনেসটা স্টেবল হবে আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন। সেখানে চ্যালেঞ্জেসটা খুব বেশি। রেভিনিউ শেয়ারিং মডেলে কি চ্যালেঞ্জেসটা খুব বেশি, কারণ এখানে আপনার টার্গেট থাকবে হচ্ছে সেলস। 10 লাখ টাকা সেল করলে আমার 3% আসবে। 10 লাখ টাকা সেল হওয়ার জন্য আমার ক্লায়েন্টকে পুশ করতে হবে না। এখন সেলস জিনিসটা হচ্ছে লাস্ট স্টেপ। কি স্টেপ? এই সেলসটাকে বাড়ানোর জন্য একদম বিজনেসের প্রতিটা মডেলে আমাকে কাজ করতে হবে। ইটস ফ্রম প্রোডাক্ট বিল্ডিং, মার্কেটিং ক্যাম্পেইন সাজানো, টিম ম্যানেজমেন্ট, টিমকে গাইড করা, প্রতিটা জিনিস আমাকে করতে হইতেছে। অ্যাজ লাইক মার্কেটিং ম্যানেজার পুরো জিনিসটাকে ম্যানেজ করতেছে, কারণ যতগুলো পার্ট থাকে, প্রোডাকশন পার্ট, মার্কেটিং পার্ট, টিম ম্যানেজমেন্ট, সেলস টিম, দেন হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইন। 4-5টা জিনিসের যে কোনো একটাকে যদি লেস পারফরমেন্স হয় আপনার সেলে সেটা ইম্প্যাক্ট পড়বে। তাহলে বুঝতেছেন কত বড় রেসপন্স আপনার নিতে হইতেছে। এন্ড ক্লায়েন্ট এর কমফোর্টেবল, কারণ সে আপনাকে তাকে সেটা বলতে হবে যে ভাই তুমি যে আমার 3% দিতেছো তার জন্য আমি এই কাজগুলো আমাকে করতে পারতে হইতেছে। এন্ড এখন পর্যন্ত আমি যাদের সাথে কাজ করতেছি মোস্ট অফ দা এভাবে কাজ করতেছি। ঠিক আছে, যাদের রেভিনিউ 10-15 লাখ টাকা পার মান্থ, তারা এই মডেলটাতে কমফোর্টেবল। ঠিক আছে, যাদের রেভিনিউ 50 থেকে 1 কোটি টাকা পার মান্থ, তারা কিন্তু আবার এই মডেলে কমফোর্টেবল না, বা তারা আপনার সাথে 3% শেয়ার করবে না, কারণ 3% হলে সেটা অনেক হয়ে যেতেছে 1-3-4 লক্ষ টাকা। সো এটা ইজিলি হবে না, তাদের সাথে আর অন্য বিষয়। ঠিক আছে, তার বলছে প্রতি প্রোডাক্টে আমি এত টাকা দিব আপনাকে, ওকে। অথবা তারা ফিক্স স্যালারিতে কাজকর্ম করে যে ভাই তুমি আমার সাথে আমার অ্যাডগুলো ম্যানেজ করে দিবা, প্রতি মাস তোমাকে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা দিব। ঠিক আছে, ডিপেন্ডস অন ক্লায়েন্ট ভেরিয়েশন। ছোট ক্লায়েন্টের ক্ষেত্রে যার মাসে অ্যাডের বাজেটে 1 লাখ টাকা, সেটা আপনাকে 20,000 টাকা স্যালারি দিবে না। ইটস নট আইডিয়াল, তাই না? সো এই জন্য আমার ইন থেকে আমি ছোট ক্লায়েন্টের সাথে কাজ করিও না। অ্যাটলিস্ট মার্কেটিং বাজেট হইতে হবে 10,000, 1,000, 1,000 এখন ক্যালকুলেট করি না, $3-4,000 যদি হয়, তাহলে আমি যে সময়টা দিতেছি ওইটা যে এক্সপেকটেশন করতেছি একটা ভ্যালুয়েবল পর্যায়ে থাকে। আর নাহলে আপনি মার্কেটিং খরচ করবেন কি, আপনি কি সেল করেন আমার কি দিয়ে। সো মানে একটা পর্যায়ে যখন আপনারা কাজ করতে করতে চলে যাবেন এক্সপিরিয়েন্স পর্যায়ে, তখন আপনারা এটা বুঝতে পারবেন জিনিসটা। ওকে, ইনসেন্টিভ বেস কেন যাওয়া উচিত। ওকে, সো ফিক্স স্যালারিতে সবাই কাজ করাবে না, যারা কমফোর্টেবল তারা কাজ করাবে আর কি। আচ্ছা, এখানে আরেকটা মডেল আছে অ্যাড স্পেন্ডিং এর উপরে। কিসের উপরে? অ্যাড স্পেন্ডিং। যে ভাই তোমার অ্যাড স্পেন্ডিং যত টাকা হবে সেখান থেকে 15% আমার সাথে শেয়ার করো। এতে তুমি যদি 1 লাখ টাকা খরচ করো আমার 15,000 টাকা দিতে হবে। ঠিক আছে, বা 10% শেয়ার করবো। তুমি 2 লাখ টাকা খরচ করো আমাকে 20% দিতে হবে, মানে 20,000 টাকা দিতে হবে। সো এইভাবে এটাতে সবাই কমফোর্টেবল হয় না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা যখন ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতেছেন 3টা মডেলে অ্যাপ্রোচ করুন যে ভাই আমি এই 3টা মডেলে কাজ করতে পারবো, তুমি কোনটা সুইট করে তোমার সাথে আমাকে জানাও। ঠিক আছে, এন্ড এই যে কথাগুলো যখন বললাম এগুলো কিন্তু কোনো বানানো কথা না, এগুলো আমি যেভাবে ক্লায়েন্টের সাথে মিটিং করি, ডিল করি, এগুলো বললাম আপনাকে। ঠিক আছে, আর আমার কাছে তো ওহি নাজিল হয়নি, তাই না? আমিও জানছি, শিখছি, দেন এগুলাকে এক্সিকিউট করে দেখছি, দেন আপনাদেরকে বললাম। আমার কথাই ক্লিয়ার না? ভেজাল আছে? এখন এই যে জিনিসগুলো বললাম এগুলা নট লাইক যে ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট। এই জিনিসগুলো এনি কাইন্ড অফ ক্লায়েন্টের সাথে যখন ডিল করতে যাবেন, ইটস অ্যাবাউট বিজনেস, এই জিনিসগুলোই কিনতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইনের কথা বলেন, ওয়েব ডেভেলপমেন্টের কথা বলেন, মানে মোর অফ আ সেম জিনিসগুলো, স্ট্রাকচারটা সেম। স্ট্রাকচারটা কি?
প্রবলেম আইডেন্টিফিকেশন, অ্যাকশনেবল স্টেপস, হাউ ক্যান উই প্রসিড। ঠিক আছে, এইভাবেই হবে জিনিসটা। এখন এখানে যেগুলো বললাম স্পেসিফিক ভাবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য। সেই ইনসাইট কিছু কি বুঝতে পারছেন? বলুন তো 3টা স্টেপ কি কি? হ্যালো, আর ইউ দেয়ার? আপনি বলেন তো 3টা স্টেপ কি কি? প্রবলেম অ্যানালাইসিস, সলিউশন, প্রবলেম আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, সলিউশন, Actionable অ্যাকশনেবল স্টেপ, আর হচ্ছে হাউ ক্যান ইউ প্রসিড। 3টা না? হুম। চারটা মানে কি 4টা বলছে? 4টেই বলেন আপনি, সমস্যা নেই।